আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। ওকে, সেখানে তোমাদের পেইড কোর্সের মধ্যে এই পিডিএফগুলো থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 1 × 12 = 12। একের দাগে কবিতায় উল্লেখিত নদীটি হলো ধারাসিঁড়ি, জলসিঁড়ি, জলপিঁড়ি না ধানসিঁড়ি? উত্তর হবে জলসিঁড়ি। পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র রমা, রমেশ, বেনি না গফুর? উত্তর হবে রমেশ। 3 নম্বর ক্রিয়াপদের মূলকে বলে ধাতু, সমাপিকা, অসমাপিকা না অব্যয়? তো ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু। এরপর দেখো 4 নম্বর রামবাবু গ্রামের মাথা। এখানে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে? বুদ্ধি, মোড়ল, অঙ্গনা, দুশ্চিন্তা। তো রামবাবু গ্রামের মাথা, এখানে মাথা বলতে কি মোড়ল এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। বাহ কি সুন্দর খেলা, এটি কোন ধরনের শব্দ? এটি কোন ধরনের বাক্য? অপশন রয়েছে অনজ্ঞাসূচক, নির্দেশক, আবেগসূচক না প্রশ্নবোধক। এটি হচ্ছে আবেগসূচক একটি বাক্য। সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। বাক্যটি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না কোনোটি নয়? এটা হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে। পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল 100 বিঘের, 200 বিঘের, 300 বিঘের না 400 বিঘের? তো সেটা ছিল 100 বিঘের মাঠ। লেখকের 9 পিসেমশাই ছিলেন DC ব্যানার্জি, লালমোহন ঘোষ, জানকীনাথ ঘোষাল? উত্তর হবে জানকীনাথ ঘোষাল। টেনিদা নড়ে চড়ে বসলো। বাক্যটি সদর্থক নির্দেশক বাক্য, সদর্থক নির্দেশক বাক্য, নঙর্থক নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য? তো টেনিদা নড়ে চড়ে বসলো, এটা সদর্থক নির্দেশক বাক্য। তার একলার অমতে কিছু আসে যায় না। সদর্থক নির্দেশক বাক্য, নঙর্থক নির্দেশক বাক্য, প্রশ্নবোধক? এটা হচ্ছে নঙর্থক নির্দেশক বাক্য। বিদ্যা বিনয় দান করে। রেখাঙ্কিত পদটি হলো ব্যক্তিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য? এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। বিদ্যা কি দান করে? বিনয়। বিনয় মানে কি নম্র, ভদ্র, এরকম। কনকনে ঠান্ডা বাতাস। রেখাঙ্কিত পদটি হলো এখানে বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ। তো কনকনে ঠান্ডা বাতাস, ঠান্ডা এটা কিন্তু বিশেষণই, আর কনকনে এটা হচ্ছে কি তাহলে বিশেষণের বিশেষণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তারপর 2 নম্বর থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। 1 × 12 = 12। পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে? বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। আমাদের বিশ্রাম নেই। এটা কাদের বিশ্রাম নেই? হাওয়াদের কোনো বিশ্রাম নেই। নীলু আপুকে কি দেখতে নিয়ে গিয়েছিল? নীলু আপুকে পাখির ছানা দেখতে নিয়ে গিয়েছিল। অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে জলখাবার নিয়ে এসেছিল? অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বুক্কু ও তার সেজ খুড়িমা। হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসে? হরিহর ছেলেকে নিয়ে 2 দিন পর ফিরে আসে। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিলেন? অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিলেন। সমন কি বেশি হাজির হয়েছে? সমন অনাহারের বেশি হাজির হয়েছে। কখন কোথায় রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল? তো বিকেলবেলায় চণ্ডী মণ্ডপে রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল। ছন্নছাড়া কবিতাটিতে বর্ণিত গাছটি কোথায় দাঁড়িয়েছিল? ছন্নছাড়া কবিতাটিতে বর্ণিত গাছটি গলির মোড়ে দাঁড়িয়েছিল। এরপর বইয়ের আলমারিতে কার বই ছিল? তো বইয়ের আলমারিতে সেজ কাকার বই ছিল। অপু বসে বসে খাতায় কী লেখেন? অপু বসে বসে খাতায় নাটক লেখেন। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। 3 × 6 প্রশ্নের মান 3 নম্বর করে। সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে বেড়াতে আসা বকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি বলেছেন। শারীরিকভাবে খুব মোটাসোটা ও ভারিক্কি ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য। তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন, বিশেষ করে 2-3 বার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন। ফলে তারা খুবই পরিশ্রান্ত। এ কারণে তারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন না। অথবা 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে 2 দিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পশ্চিম ও
উত্তর প্রান্তে উঁচু পশ্চিম ও উত্তর প্রান্তে উঁচু গ্রাম, কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখার্জিদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে কেটে পড়ল। ঠিক আছে, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কী ছিল? উদ্ধৃত উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়, কারণ জলায় রমারও অধিকার রয়েছে। তারা দুজনে মত নিলে বেনির অমত হলেও বাঁধ কেটে তারা জল বার করে দিতে পারবে। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে। সে ভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না। কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলো টাকা সে লোকসান করতে পারবে না। রমা তখন তাকে জানালো তার বাঁধ কাটায় মত নেই এবং রমেশের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই অপ্রত্যাশিত আশাভঙ্গে রমেশ হতবুদ্ধি হয়ে গেল। অথবা মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল, কেন সে একথা বলেছিল? পল্লী সমাজ গল্পে রমেশ রমার সম্পর্কে একথা বলেছিল। বৃষ্টির জলে ডুবে চাষিদের 100 বিঘা ধান নষ্ট হতে চলেছিল। রমেশ জমিদারির অপর শরিক। রমার কাছে সে এই অনুরোধ নিয়ে গিয়েছিল, বাঁধ কেটে জল বার করে দিলে মাছ বেরিয়ে গিয়ে অনেক টাকার ক্ষতি হবে জানিয়ে রমেশের বাঁধ কেটে দেবার অনুরোধ প্রত্যাখ্যান করেন। রমার উপর রমেশের ভীষণ ভরসা ছিল। তার কেমন যেন বিশ্বাস জন্মেছিল যে তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবে না। কিন্তু রমা জানায় বিষয় তার ভাই যতীনের, সে শুধু যতীনের অভিভাবক মাত্র। এই শুনে রমেশ মিনতি করে রমাকে জানায় যে এই কটা টাকা তার কাছে তেমন বড় ক্ষতি নয়, কিন্তু তার জন্য এত লোকের অন্ন কষ্ট দেবার মতো নিষ্ঠুর কাজ সে যেন না করে। রমা এর উত্তরে মৃদুভাবে বলে, নিজের ক্ষতি করতে না পেরে যদি নিষ্ঠুর হই তাহলে তাই হোক। আর রমেশবাবুর যখন চাষিদের জন্য এতই দয়া তবে তিনি নিজেই ক্ষতিপূরণ করে দিন। এই কথাটিকে বিদ্রূপ কল্পনা করে রমেশ এই উক্তিটি করেছিল। 4 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 করে 3 দুগুণে 6 নম্বর। কেঁদে ভাসিতেছে আকাশের জলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরে প্রকৃতির যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষণ্ণ প্রকৃতির চিত্র। যদিও সেই বিষণ্ণ প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন। রৌদ্রের তাপে প্রাণহীন শুকনো পাতা, নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল, এই সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায়। জলসিঁড়ি নদীতে জীর্ণ খোপড়ায় একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ। কোথাও সেই নৌকার মালিকের দেখা নেই। মালিকের নৌকাটি ভাসছে নদীর জলে। দুপুরের রৌদ্রে যেন বেদনার রকমই গন্ধ মিশে আছে। তাই আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এরপর দেখো অথবা দিয়ে রয়েছে, কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? কবি জসীমউদ্দীন গড়াই নদীর তীরে থাকা একখানি কুটিরের কথা বলেছেন। পল্লীগ্রামের কুটির কখনো কেবলমাত্র একটা ঘর এমন নয়। কুটিরের আশেপাশে থাকা গাছপালা, লতাপাতা, ফুল ফলের গাছ, সেই সব গাছ সাধারণত কুটিরে বসবাসকারী মানুষেরাই রোপণ করেন। কুটিরে যেন তাদের মায়া ছড়িয়ে থাকে। আসলে লতাপাতা ফুল ফলে কুটিরটি কেমনভাবে ঘিরে রয়েছে তা দেখে মনে হয়েছে প্রকৃতি যেন পরম স্নেহের বন্ধনে বেঁধে কুটিরটিকে রক্ষা করে চলেছে। একথা বোঝাতেই কবি কুটিরটিকে লতাপাতা ফুলের মায়ায় ঘেরা বলেছেন।
ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? উদ্ধৃত সাবধানবাণীটি উচ্চারণ করেছেন গাড়ির অর্থাৎ ট্যাক্সির চালক। ওদের বলতে তথাকথিত একদল ছন্নছাড়া বেকার যুবকদের বোঝানো হয়েছে। ছন্নছাড়া কবিতার ওরা সমাজের নৈরাজ্যের মানুষ। ড্রাইভারের মতে ওদের বাস্তবহিতে রীতিনীতি, আইনকানুন, বিনয়, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা কিছুই নেই। ওরা কেবল অকারণ সময় নষ্ট করে অন্যের স্বাভাবিক জীবনযাত্রার পথে বিঘ্ন সৃষ্টি করে। তাই ওদিক দিয়ে গেলে অহেতুক তারা লিফট চাইতে পারে, আর তাদের সেই চাওয়াকে উপেক্ষা করা সম্ভব হবে না। তাতে তাদের অকারণ দেরি হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে বক্তা ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিয়েছেন। এরপর অথবা দিয়ে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। কবি জসীমউদ্দিন গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুটিরের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের এক জীবন্ত ছবি এঁকেছেন। কুটিরটিকে ঘিরে আছে নানান জাতীয় লতাপাতা ও বিভিন্ন রকমের বুনো ফুল গাছ। লাউ কুমড়োর ঝাড়ের নিচে নোটে শাকের লাল রঙের উজ্জ্বলতা মনকে ভরিয়ে দেয়। বিভিন্ন পাখিও এই কুটিরের টানে এখানে আসে এবং গাছের শাখায় বসে নির্ভয়ে গান ধরে। উঠোনে শুকোতে দেওয়া মটর, মুসুরের ডাল, কালো জিরা, ধনে এবং লঙ্কা মরিচকে দেখে মনে হয় যেন আলপনা আঁকা উঠোন। ছোট্ট এই কুটিরটির সমস্ত আনন্দই যেন জীবন্ত ছবির মতো প্রকাশ পেয়েছে। সমস্ত প্রকৃতির মায়া মমতায় এই গ্রামীণ কুটিরটিকে বেষ্টন করে আছে। 5 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 2 = 6। অপদুর্গার চড়ুইভাতি আয়োজন সম্পর্কে লেখন। তো নীলমণি রায় এর বাড়ির জঙ্গলে অপদুর্গা চড়ুইভাতির আয়োজন করে। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়া থেকে চাল তেল নিয়ে আসেন। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপর ডাকে বিনিও তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে, রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুইভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত, মেটে আলু সেদ্ধ এবং বেগুন ভাজা খায়। বাঁকাকঞ্চি অপর জীবনে এক অদ্ভুত জিনিস কেন? বাঁকাকঞ্চি অপর কাছে অনেক মূল্যবান এক অদ্ভুত জিনিস, যা সহজেই খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজে বন জঙ্গলের ভেতরে একটা শুকনো, গোড়ার দিক মোটা, আগার দিক সরু, এমন হালকা ও বাঁকাকঞ্চি অপু জোগাড় করে আনেন। তা দিয়ে অপু যুদ্ধ খেলা করে। এই অদ্ভুত সামান্য উপকরণটি দিয়ে সে মহাভারতে শোনা যুদ্ধ খেলার কল্পনায় মেতে থাকতো। একা নির্জন জায়গায়, কখনো বাঁশ বাগানের পথে, কখনো নদীর ধারে নিজের মনে কথা বলতে সে ঘুরে বেড়াতো। এই আনন্দ কেবল অপুই বোঝে, অন্য কেউ বোঝে না। সেই বাঁকাকঞ্চি নিয়ে কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো বা মহাভারতের অর্জুন সেজে আপন মনে খেলে। 5 নম্বর অপর টিনের বাক্সতে কী ছিল? অপর টিনের বাক্সে অপু একটা রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কত কড়ি, 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো ডানা ফল, খান কতক খাপড়ার কুচি, এগুলো রেখেছিলেন। অপুর পাঠশালা কেমন ছিল? গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের বাড়িতেই অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছুই ছিল না, কিছু নেই, চারিদিক খোলা। পাঠশালার শিক্ষা দেওয়ার বিশেষ উপকরণ ছিল একটি বেত। ছেলেরা নিজেরাই বসার চাটাই নিয়ে আসতো। 6 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। 4 2 8 নম্বর দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 6 রাখে বিদ্যালয়ের সামনে জোরে মাইক বা জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র লিখতে হবে। তো এটা লেখার জন্য সম্পাদক সমাবেশও এইভাবে লিখবে। তারপর যে কোনো একটি পত্রিকার নাম লিখতে হবে। এখানে আনন্দবাজার পত্রিকা লিখলাম। তারপর এই পত্রিকার ঠিকানা লিখতে হবে। ঠিকানাটা হচ্ছে 6 প্রফুল্লচন্দ্র সরকার স্ট্রিট, তারপর কলকাতা 00001। এখানে তারিখটা লিখবে। বিষয় হচ্ছে বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক। এটা দেখো, আমি নদিয়া জেলার ড্যাশ স্কুলের XYZ স্কুলের একজন ছাত্র। এখন তুমি নিজের জেলার নাম লিখবে এবং নিজের স্কুলের নামটা লিখবে, ঠিক আছে? ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন
যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালকরা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে, এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছে। স্কুলের সামনে এভাবে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো একটি অমার্জনীয় অপরাধ। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই এ বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যেও একটু সচেতনতা গড়ে তোলাও জরুরি। আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এভাবে লিখবে দেখো নমস্কারান্তে, এখানে নিজের পুরো নামটা লিখবে, এখানে নিজের পুরো ঠিকানাটা লিখবে বাঁদিকে এবং তারিখ লিখবে। এইভাবে করে লিখবে এই পত্রটি। এরপর দেখো 6-2 রয়েছে, তোমার এলাকায় রাস্তায় বর্ষাকালে জল জমে যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র লেখো। এখানেও তাই সংবাদপত্রের সম্পাদককে পত্র লিখতে হবে। সম্পাদক সমাবেশও, এখানে আমরা পত্রিকার নাম লিখলাম এই সময়, এবং এই সময় পত্রিকার যে ঠিকানা সেটা হচ্ছে ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 00017। এরপর লিখবে তারিখ, তারপর বিষয় হচ্ছে বর্ষাকালে রাস্তায় জমে থাকা জল নিকাশের ব্যবস্থা করা হোক। সবিনয় নিবেদন, আমি নদিয়া জেলার নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। এখানে তোমার নিজের জেলার নাম, নিজের এলাকার নাম লিখবে বা নিজের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নামটা লিখবে, ঠিক আছে। বর্ষার শুরুতেই নাকাল অবস্থা, আমাদের গ্রামের কয়েকদিনের বৃষ্টিতেই সারা গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। তারপর প্রাথমিক স্কুলের সামনে 1 হাঁটু জল জমে যায়, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এ ব্যাপারে কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির পত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। এইভাবে দেখো নমস্কারান্তে নিজের পুরো নামটা লিখবে এবং নিজের পুরো ঠিকানাটা বাঁদিকে লিখবে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর, জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। তো এখানেও একটি আমরা পত্রিকার নাম লিখছি, দেখো সম্পাদক সমাবেশও এই সময় পত্রিকা লিখলাম। এখানে ঠিকানা হচ্ছে কি ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 00017। তারিখটা এখানে লিখবে, যেদিনকে লিখবে সেদিনকে তারিখটা দেবে। বিষয় হচ্ছে জলাভূমি সংরক্ষণ করা হোক। ওকে, লিখবে দেখো সবিনয় নিবেদন, জলাভূমি জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। এটি বিপন্ন ও বিরল প্রজাতির পাখি, প্রাণী, গাছপালা এবং কীটপতঙ্গের জন্য উপযুক্ত বাসস্থান সরবরাহ করে। ওকে, নেক্সট দেখো জলাভূমি শুধুমাত্র জল ধরে রাখার কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, বরং বন্যার অতিরিক্ত জল ধরে রাখার মাধ্যমে বন্যার ঝুঁকি কমায়। জলপ্রবাহ এবং জল সংরক্ষণ জলাভূমি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই আমাদেরকে নিজেদের স্বার্থে জলাভূমিকে বাঁচিয়ে রাখা অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু ইদানিং আমাদের এলাকায় স্থানীয় জলাশয়গুলিতে নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলার ফলে মজে যাওয়ার উপক্রম হয়েছে, ও সুতরাং এই জলাশয়গুলির সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। নমস্কার, দেখে নিজের পুরো নাম লিখবে, নিজের পুরো ঠিকানাটা বাঁদিকে এভাবে লিখবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর থেকে বলা হচ্ছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্র সম্পাদককে একটি চিঠি লিখতে হবে। এখানেও তাই সম্পাদক সমাবেশও এই সময় ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 00017। এখানে তারিখ লিখবে, যেদিনকে লিখবে সেদিনকে তারিখটা দেবে। বিষয় হচ্ছে হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক। তারপর দেখো সবিনয় নিবেদন লিখবে, লিখে হাসপাতালের প্রবেশপথে বড় বড় হরফে ইংরাজি এবং বাংলায় লেখা থাকে আস্তে শব্দ করুন। অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতেই যেন গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভেতরে ওয়ার্ডে মুমূর্ষু রোগী আর হৃদরোগী শুয়ে আছেন। জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়। এই অসংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে নিজের পুরো নাম এবং পুরো ঠিকানাটা বাঁদিকে এভাবে লিখবে, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর এখানে বাংলা বিষয়ে সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা হলো মুখস্থ
প্র্যাকটিস করবে। আর এর পিডিএফগুলো আমাদের সহজ রাশন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেমেন্ট করার পর তোমরা কিন্তু মানে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।